বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। শীতকালীন মাছ চাষ ব্যবস্থাপনায় অত্যন্ত গুরুত্বপূর্ণ বা লক্ষণীয় যেসব বিষয়সমূহ রয়েছে, তার মধ্যে অতীব গুরুত্বপূর্ণ বিষয় হলো খাদ্যের গুণগত মানের পরিবর্তন আনা। আর খাদ্যের গুণগত মানের পরিবর্তনটা এজন্যই আনতে হয় যাতে এই শীতকালীন সময় আমাদের মাছের কোনোরকম কোনো রোগ ব্যাধি না আসে, এবং মাছের খাদ্য গ্রহণে যেন অনীহা না আসে, দৈহিক বৃদ্ধিতে যেন বিঘ্ন না ঘটে। তো এই জন্য সাধারণত শীত আসলেই আমরা পুকুর পরিচর্যার পাশাপাশি বিভিন্ন ধরনের মেডিসিন আমরা প্রয়োগ করে থাকি। তো আমরা এই মেডিসিনটা প্রয়োগ না করে আমরা যদি এই যে বললাম যে খাদ্যের গুণগত মানের পরিবর্তন, আমরা সাধারণত যেসব উপাদান দিয়ে খাদ্যটা তৈরি করে থাকি বা আমাদের চারপাশে আমরা অ্যাভেলেবেল যেসব উপাদান পেয়ে থাকি, এগুলোর একটা সংমিশ্রণ দিয়েই কিন্তু আমরা এই মাছের এই যে শীতকালীন যে ট্রিটমেন্টটা, অর্থাৎ ন্যাচারাল উপায়, ভেষজ উপায় দিয়ে কিন্তু আমরা এটা করতে পারি একদম সামান্য একটা খরচে। তো এই শীতকালটাকে মাথায় রেখে এই ডিসেম্বর, জানুয়ারি এবং ফেব্রুয়ারির মাঝামাঝি সময়, অর্থাৎ 2-2.5 মাস, এই সময়টাই সাধারণত শীতটা একটু বেশি পড়ে। তো এই সময় মাঝে মাঝে মাছ খাদ্য গ্রহণে একটু অনীহা হয়, অনেক সময় দেখা যায় একদমই খেতে চায় না, এবং বিভিন্ন রোগ ব্যাধি মাছের এসে থাকে। তো এই সময়টায় মাছটা ঠিক রাখার জন্য আমি যে খাদ্য ব্যবস্থাপনাটা করি, অর্থাৎ এখানে আজকে আমি এই 2-2.5 মাসের জন্য আমার মাছের খাদ্যটা আমি প্রস্তুত করছি। তো এর ভিতরে আমি কি কি উপাদান কি পরিমাণে দিয়েছি এবং কেন দিয়েছি, টোটাল বিষয়টা আপনাদেরকে আজকে দেখাবো এবং আপনাদের সাথে আমি এটা আলোচনা করব। এখানে যেসব উপাদানগুলো আমি নিয়েছি, সেখানে আমি 2-3টা বিষয় হিসাব করে তারপর উপাদানটা নিয়েছি। কারণ ওই যে মাছের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে হবে, যাতে মাছ কোনো রকম রোগাক্রান্ত না হয় এবং মাছের রুচির পরিবর্তন না হয়। মাছের খাদ্য গ্রহণ করার পর যে তার যে বিপাকীয় কার্যক্রমটা, তো হজম বা আত্তীকরণ যে প্রক্রিয়াটা, সেটা যেন ঠিকভাবে হয়। এবং আমি গ্রীষ্ম বর্ষাকালের মতো 100% বৃদ্ধি না পেলেও অন্তত যেন 80-90% বৃদ্ধিটা আমি পাই, এই জন্য এই হিসাব করে আমি এই উপাদানগুলো নিয়েছি। তো এখানে যে বিষয়গুলোর উপরে আমি সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছি সেটা হলো তেল জাতীয় খাদ্য, চর্বি জাতীয় খাদ্য এবং মাছের দেহে অ্যান্টিবডি তৈরি করা, অর্থাৎ রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়িয়ে দেওয়ার জন্য যেসব উপাদান রয়েছে, এই উপাদানগুলোই আমি খাদ্যের সাথে মিক্স করেছি। সাধারণত আমরা গ্রীষ্ম এবং বর্ষাকালীন সময় প্রোটিন বা আমিষের হিসাবটা করে থাকি, কারণ যেহেতু প্রোটিন বা আমিষটা মাছের দেহ বৃদ্ধির জন্য একান্ত অপরিহার্য। কিন্তু এই সময়টায় আপনার প্রোটিন বা আমিষের পাশাপাশি এখানে তার অন্য বিষয়গুলো এখানে আমাদের একটু নজরে রাখতে হয়, কারণ যেহেতু শীতকালীন সময়। তো এই জন্য এখানে তেল জাতীয় খাদ্য হিসেবে আমি নিয়েছি সরিষার খোল। আর সরিষার খোলে তো 32-33% প্রোটিন এখানে রয়েছে। দ্বিতীয় যে উপাদানটা নিয়েছি সেটা হলো সয়াবিনের খোল। আর সয়াবিনের খোলে 42-44% প্রোটিন রয়েছে। তৃতীয় যে উপাদানটা নিয়েছি সেটা হলো মাছের দেহে চর্বি তৈরি করার জন্য, যাতে মাছের দেহের উত্তাপটা একটু বৃদ্ধি পেয়ে থাকে, উত্তাপটা বৃদ্ধি পায়, যাতে এই যে শীতকালীন সময় যে পরিবর্তনটা, যে ইফেক্ট মাছের দেহে আসে, সেটা যেন সে প্রতিহত করতে পারে, অর্থাৎ দেহের উত্তাপটা একটু বাড়িয়ে রাখার জন্য এখানে আমি চর্বির সোর্স হিসাবে নিয়েছি অ্যাঙ্কর ডাল। আর অ্যাঙ্কর ডালে প্রোটিনের পরিমাণটা রয়েছে 36%। এখানে যে কোনো ডাল নিলেই চলবে, কারণ ডালই হলো মাছের দেহের যে পরতে পরতে যে চর্বিটা তৈরি করে, চামড়ার নিচে চর্বিটা তৈরি করে, মাছের যে পাকস্থলীতে চারপাশে যে চর্বিটা তৈরি, অর্থাৎ টোটাল দেহের চর্বিটা তৈরি করে হলো ডাল। সেটা দেখুন যে কোনো ডাল হলেই চলে, কিন্তু আমি অ্যাঙ্করটা নিয়েছি কারণ অ্যাঙ্করে ডাল প্রজাতির ভিতরে সবচেয়ে বেশি প্রোটিন রয়েছে অ্যাঙ্কর ডালে, 36%। এবং এটা একটু সুলভ মূল্যে পাওয়া যায়, অন্যান্য ডালের চেয়ে এর বাজার মূল্যটা একটু কম। তো এই অ্যাঙ্কর ডাল এবং সাথে নিয়েছি ভুট্টাটায় 8-10% প্রোটিন রয়েছে।
এবং অন্যান্য রোগ প্রতিরোধক যে ক্ষমতা তাও এই ভুট্টার ভিতরে রয়েছে। এরপর নিয়েছি আমি গমের ভুসি, কারণ গমের ভুসিতে প্রোটিন রয়েছে আপনার 14%, এখানে প্রচুর পরিমাণে ফাইবার রয়েছে, এখানে কিছুটা পরিমাণে অয়েল রয়েছে, আর অন্য উপাদান তো রয়েছেই। তো এরপরে নিয়েছি কিছুটা ব্র্যান্ড, এখানে ব্র্যান্ডে আমাদের এই যে লোকাল ব্র্যান্ড, এটাই তো 8 থেকে 10% প্রোটিন রয়েছে, বা সাথে কিছুটা তেল। এরপরে যে কার্বোহাইড্রেট সোর্স, সবচেয়ে বেশি কার্বোহাইড্রেট থাকে হলো চাল বা গমের। তা আমি এখানে যেহেতু বাজার মূল্যটা একটু কম, এই জন্য আমি নিয়েছি এখানে চাল। চাল বলতে এখন তো ধানের দামটা কম, এই জন্য আমি ধানটাকে নিয়ে এই যে ধান ভাঙা যে মিল, এই মেশিনে দিয়ে এটাকে 3-4 বার দিয়ে এটাকে একদম ভেঙে টুকরো করে ফেলেছি, এখানে কিছুটা পাউডার হয়েছে। তো এখানে ব্র্যান এবং কার্বোহাইড্রেট সোর্সটা এবং ধান একসঙ্গে যখন মাড়াই করা হয় পুরো গোটা ধানটা, এখানে সাধারণত 2 থেকে 3% বা 4% পর্যন্ত প্রোটিন এখানে থাকে, এর বেশি এখানে থাকে না। তো এর সাথে আমি আরো নিলাম হলো হলুদ, কিছুটা নিয়েছি লবণ, কিছুটা বলতে আপনার 100 কেজি খাদ্যের জন্য 3 কেজি লবণ, এখানে 4 কেজি নিলেও সমস্যা নেই, তবে 2.5 থেকে 3 কেজি নেওয়াটাই সবচেয়ে ভালো। এবং কার্বন সোর্স হিসাবে এখানে নিয়েছি আমি মোলাসেস বা চিটাগুড়। তো এই উপাদানগুলো আমার 2 থেকে 2.5 মাসের উপাদান, আমি একসঙ্গেই এটা মিক্স করব। তো এতে আরো কি উপকার আছে, এটা আপনাদের বিস্তারিত আজকে আমি আপনাদের সাথে আলোচনা করব, যাতে এই কম খরচে আপনারা একটা আমিষ এবং রোগ প্রতিরোধক একটা খাদ্য মাছের জন্য শীতকালীন সময় আপনারা তৈরি করতে পারেন। এখানে প্রথমেই আমি দিয়েছি আপনার এই যে গমের ভুসিটা। তো গমের ভুসিটার একটা স্তর তৈরি করে এই স্তরের উপরে এখানে আপনাকে দিতে হবে কিছুটা পরিমাণে লবণ, অর্থাৎ আপনি টোটাল যে খাদ্যটা এখানে নিয়েছেন, কত কেজি খাদ্য আপনি মিক্সিং করছেন, এটার উপরে ডিপেন্ড করে আপনার প্রতি 100 কেজির জন্য 2.5 থেকে 3 কেজি পরিমাণ লবণ এবং কিছুটা চিটাগুড়। এবং এর জন্য আমি এখানে মিক্সার করতেছি প্রায় 800 কেজির মতো খাদ্য। তো এই জন্য আমি 2 কেজি পরিমাণ হলুদ আমি নিয়েছি, 2 কেজির একটু বেশি। তো সাধারণত আমরা খাদ্যের সাথে প্রতি 1 কেজি খাদ্যের সাথে 1 থেকে 2 গ্রাম হলুদের গুঁড়া আমরা মিক্সচার করে থাকি। এটা বাজারে যে কম দামি যে হলুদটা আছে এটা কিনে আমি ভাঙাই নিয়েছি। তো এরপরে কিছুটা পরিমাণে হলুদ এভাবে ছড়াই দিতে হবে, কিছুটা পরিমাণে লবণ এভাবে ছিটাই দিতে হবে। তারপরে আপনাকে এই যে মোলাসেস বা চিটাগুড়টা, এটা পানির সাথে একটু পাতলা করে গুলে এটাকে আপনার খাদ্যের এই বিভিন্ন স্তরের উপরে এটাকে ছিটিয়ে দিতে হবে। এরপরে দিতে হবে অন্য একটা উপাদান, এখানে আমি দ্বিতীয়বার যেটা দিয়েছি সেটা দিয়েছি আমি যে অ্যাঙ্কর ডালের যে ভেষণটা আমি করেছি, তো এই ভেষণটাকে আমি এখানে দিয়েছি। তো অ্যাঙ্কর ডালের যে ভেষণ, এই ভেষণটা আমি দিয়েছি স্তরে এভাবে এটা ছড়াই দিয়ে, তারপরে আবার অন্য উপাদানগুলো যে কিছুটা পরিমাণে হলুদ, কিছুটা পরিমাণে আপনার লবণ, কিছুটা পরিমাণে চিটাগুড়, এটা এর উপরে আমি ছিটিয়ে দিয়েছি। দিয়ে এরপরে আবার অন্য একটা উপাদান, এরপরে আমি এখানে ভুট্টা দিয়েছি, ভুট্টা দিয়ে একটা স্তর তৈরি করে তার উপরে আবার হলুদ, লবণ এবং চিটাগুড়টা দিয়েছি। এরপরে আবার দিয়েছি আমি এই যে চালের কুড়া। তা এভাবে আপনি যতগুলো উপাদান আপনি খাদ্যের সাথে মিক্স করবেন, আমি তো 6-7টা উপাদান মিক্স করেছি, এই প্রত্যেকটা উপাদানই এক একটা উপাদানের এক একটা লেয়ার আপনি তৈরি করবেন। এই লেয়ারটা তৈরি করার পরে তার উপরে কিছুটা হলুদ, কিছুটা লবণ, কিছুটা আপনার মোলাসেস, এটাকে আপনি ছিটিয়ে দিয়ে এভাবে যখন প্রত্যেকটা লেয়ার তৈরি করা হয়ে যাবে, তারপরে এটাকে আপনার 1বার থেকে 2বার করলে সবচেয়ে ভালো, কারণ তাহলে আপনার এই যে সমস্ত উপাদানগুলো আপনার প্রত্যেকটা উপাদানের সাথে এটা ভালোভাবে এটা একটা মিশ্রণ এখানে হয়ে যাবে। এই হলুদ, লবণ এবং চিটাগুড়টা এটা সমস্ত উপাদানের সাথে ভালোভাবে এটা মিশে যাবে। তো এভাবে আপনি একটা বেলসা বা কোদাল বা এই যে মাটি কাটার যে যন্ত্র, যাই হোক একটা কিছু দিয়ে বা হাত দিয়ে এটাকে ভালো করে আপনি 1বার কি 2বার এটা মিক্স করলেন, মিক্স করে তারপরে আপনি এটাকে 2 থেকে 2.5 মাস বা 3 মাসের জন্য আপনি এটা একটা ড্রামে এটাকে আপনি সংরক্ষণ করতে পারেন। তো এতে আমি যে এই যে চিটাগুড়টার সাথে যে আপনার পানি মিক্স করে যে দিলাম,
তো এতে কিন্তু আপনার কোনো সমস্যা হবে না, কারণ হলুদ হলো আপনার এই খাদ্যের ভিতরেই একটা অ্যান্টিবডি এখানেই একটা সে তৈরি হবে, যার জন্য কোনো যে দূষিত ব্যাকটেরিয়া বা বাহির থেকে যে দূষিত যে ভাইরাস যেগুলো আছে সেটা এখানে ইফেক্ট করতে পারবে না। দ্বিতীয়ত লবণের জন্য এখানে এটা বাহির থেকে এসে এটার কোনো বিরূপ প্রতিক্রিয়া এর উপরে পড়বে না। এবং সাধারণত আমরা যদি দীর্ঘ সময় এই খাদ্যগুলো সংরক্ষণ করতে চাই, অনেক সময় ফাঙ্গাস এসে যায় খাদ্যে। তো যদি এই খাদ্যের সাথে এভাবে লবণটা মিক্স করা থাকে, তাহলে কিন্তু আপনার অনায়াসে 2 থেকে 2.5 মাস আপনার এই খাদ্যটা সংরক্ষণ করা যাবে, যাতে কোনো রকম কোনো ফাঙ্গাল এখানে এই ফাঙ্গালের সমস্যাটা এখানে হবে না বা ফাঙ্গাস এই খাদ্যে আসবে না। তো এই খাদ্যটা আমরা যে সরিষার যে খোল, এই সরিষার খোলটা কিন্তু আমাদের আলাদা রাখতে হবে, সেটা আমরা খাদ্যের সাথে কখনোই মিক্স করতে পারবো না। কারণটা হলো সরিষার খোলের ভিতরে যে মাক্স গ্যাস নামক একটা গ্যাস থাকে, এই যে ঝাঁঝালো গন্ধটা, এটা মাছের দেহে একটা যন্ত্রণার তৈরি করে যদি কাঁচা অবস্থায় খেয়ে ফেলে। এজন্য আমরা সরিষার খোলটা 36 ঘন্টা থেকে 48 ঘন্টা ভিজানোর পরে আমরা এই যে উপাদানগুলো যে একত্রিত করে আমরা যে সংরক্ষণ করেছি, এই উপাদানগুলো এর সাথে আমরা মিক্স করে এটা বল আকারে বা ট্রের মাধ্যমে আমরা এটা আমাদের মাছকে আমাদের যতটুকু প্রয়োজন প্রতিদিনের, সে প্রয়োজন অনুসারে আমরা এটা পুকুরে আমরা প্রয়োগ করতে পারি। আর যদি কেউ ইন্ডিয়াতে যেহেতু অ্যাভেলেবেল রেপসিড পাওয়া যায় এবং বাংলাদেশের উত্তরাঞ্চলেও প্রচুর পরিমাণে রেপসিড রয়েছে, তো যারা রেপসিড এখানে মিশ্রণটা করতে চান তারা সরিষার খোল দেওয়ার দরকার নাই, তারা রেপসিডটা দিলেই হবে। আর রেপসিডটা ভিজাতে হয় না, কারণ রেপসিডটা যখন এখান থেকে অয়েলটা বের করা হয় তখন এটা একটা যে দ্রাবকের মধ্যে মিশ্রণের মাধ্যমে তেলটা বের করা হয়, সেখানে এর যে বিষক্রিয়াটা থাকে সেটাকে নষ্ট করে ফেলা হয়, যার জন্য এই রেপসিড অয়েল কেকটা কখনো আর ভিজাতে হয় না, এটা সরাসরি খাদ্যের সাথে মিক্স করে দেওয়া যায়। তো যারা সরিষার খোলটা দিবেন তারা সরিষার খোলটাকে 36 ঘন্টা থেকে 48 ঘন্টা এটা ভিজানোর পরে, অর্থাৎ আজকে আপনি ভিজালেন, এটা কালকের দিনটা চলে গেল, পরের দিনে আপনি এর সাথে এই খাদ্যটা মিক্স করে আপনার যত কিছু খাদ্য লাগবে ওই খাদ্যটা মিক্স করে আপনি আপনার পুকুরে প্রদান করতে পারেন। তো আপনি যদি কন্টিনিউয়াসলি এখানে যেহেতু আপনার হলুদের মিশ্রণটা রয়েছে, এতে মাছের দেহে অ্যান্টিবডি তৈরি করবে। তারপরে চাইলে সাথে মাঝে মাঝে একটু রসুন থেতে খাদ্যের সাথে আপনি সপ্তাহে 1-2 দিন আপনি দিতে পারেন। এবং এই যে লবণটা, এই লবণটা মাছ খাদ্যটা গ্রহণ করার পরে মাছের যে হজম প্রক্রিয়াটা, অর্থাৎ যে আত্তীকরণটা কিন্তু খুব সঠিকভাবে সম্পন্ন করবে, যার জন্য মাছের খাদ্য গ্রহণের চাহিদাটা কখনোই কিন্তু কমবে না। এবং কার্বন সোর্স হিসেবে আমরা এই যে চিটাগুড়টা এখানে দিলাম, তো এখানে মাছের দেহে যে অক্সিজেন সরবরাহের যে ব্যাপারটা থাকে, অক্সিজেন গ্রহণের যে ব্যাপারটা থাকে, সেই কাজটাও কিন্তু ঠিকভাবে আপনার চলবে এবং মাছের আপনার যে সমস্ত কোষগুলো, সেই কোষগুলো মাছের অ্যাক্টিভ থাকবে। তো আমরা যদি এভাবে এই শীতকালীন সময় 2-2.5 মাসের জন্য আমরা এই যে এভাবে হাতে তৈরি খাদ্যটা আমরা মাছকে প্রদান করি, তাহলে মাছের কোনো রোগ ব্যাধি আসবে না, মাছের বিপাকীয় কার্যক্রমটা ঠিক থাকবে এবং মাছের যে দৈহিক বৃদ্ধিটা, সে বৃদ্ধিটাও আমরা 80 থেকে 90% বা 85% আমরা বৃদ্ধিটা কিন্তু অবশ্যই আমরা পাবো। তো যারা পুকুরে এই শীতকালীন সময় বিভিন্ন মেডিসিন ব্যবহার করেন, আমি তাদেরকে বলবো যে আপনারা কোনো রকম এইসব মেডিসিন বা এই যে সুজি পোকা দমনের জন্য, তারপরে বিভিন্ন পোকা দমনের জন্য, এগুলো না করে আপনারা এই খাদ্যটা এভাবে মাছকে প্রদান করেন, ইনশাল্লাহ আপনাদের মাছ একদম সুস্থ এবং নিরাপদ থাকবে এবং এর বৃদ্ধিটাও আপনারা সঠিকভাবে পাবেন। আশা করি আজকের এই ছোট্ট ভিডিওটা আপনাদের অনেক উপকারে আসবে। আজ এই পর্যন্তই, আপনাদের সাথে আবার দেখা হবে অন্য কোনো বিষয়, অন্য কোনো পর্বে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদ থাকবেন। সেফটি ফার্স্ট। আল্লাহ হাফিজ।